নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প এক রাতের আকর্ষণ, মোহিনী। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প এক রাতের আকর্ষণ, মোহিনী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। রথীন্দ্র চোখ পড়ল মোহিনীর দিকে। মোহিনী ধীরে ধীরে পুকুরের স্বচ্ছ জলে নামছে। তার পরনে একটি সাদা শাড়ি ছিল, যা জলের সংস্পর্শে এসে শরীরের সাথে লেগে গিয়ে আংশিক স্বচ্ছ হয়ে উঠেছে। জলের আলো ছায়ায় মোহিনীর মসৃণ ত্বক, কোমরের খাঁজ এবং বুকের বাঁধুনি স্পষ্ট হয়ে উঠেছিল। মোহিনীর চুলগুলো ভিজে গিয়ে পিঠে পড়েছিল, আর তার চোখের গভীরতায় যেন এক অদ্ভুত মায়া ছিল। রথীন্দ্রর মনে হলো মোহিনী যেন জলপরি হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার হৃদস্পন্দন দ্রুততর হচ্ছিল। সে লক্ষ্য করল মোহিনীর সারা শরীর থেকে ঝরে পড়ে জলের ফোঁটাগুলো কিভাবে তার ত্বকে মৃদু আলোর মতো ঝিলমিল করছে। মোহিনী ধীরে ধীরে জলে সাঁতার কাটতে লাগলো। তার শরীরের প্রতিটি অংশ যেন এক অদ্ভুত সুরের মেলোডি বাজাচ্ছিল, যা রথীন্দ্রের অন্তরে কামের জোয়ার তুলে দিল। মোহিনী যখন পুকুরের গভীরতায় এসে দাঁড়ালো, তখন তার শরীরের প্রতিটি খাঁজ, প্রতিটি বাঁক জলের নিচে পরিষ্কার স্বচ্ছ। রথীন্দ্রর মন জুড়ে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। মোহিনীর নগ্ন শরীরের আভা, কোমল ত্বক আর তার শরীরের সৌন্দর্য দেখে রথীন্দ্র নিজেকে সামলাতে পারছিল না। মোহিনীর প্রতিটি নড়াচড়া, প্রতিটি হাসি, প্রতিটি চোখের চাহনি তার মনের গভীরে কামের ঝড় তুলছিল। মোহিনী হঠাৎ করে রথীন্দ্রের দিকে তাকিয়ে মিষ্টি হেসে ওঠে। তার চোখে মুখে যেন এক প্রকারের চ্যালেঞ্জের আভা। রথীন্দ্র দেখল মোহিনীর চোখে এক অদ্ভুত দীপ্তি। সে যেন ইঙ্গিত দিচ্ছিল তার শরীরের সৌন্দর্য, তার রহস্যময় উপস্থিতি সবই রথীন্দ্রের জন্য। রথীন্দ্রের মনে হলো তার সামনে মোহিনী নয়, এক দেবী দাঁড়িয়ে আছে, যে তাকে নিজের দিকে আকর্ষিত করছে। পুকুরের জল মোহিনীর শরীরকে আবৃত করে রেখেছিল, কিন্তু সেই স্বচ্ছ জলের মধ্যেও তার শরীরের প্রতিটি কাজ, প্রতিটি সৌন্দর্য স্পষ্ট। রথীন্দ্রর মন জুড়ে তীব্র উত্তেজনা। সে বুঝতে পারে মোহিনীর এই সৌন্দর্য আর উপস্থিতি তাকে অদ্ভুত প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রথীন্দ্র 25 বছর পর তার পৈতৃক গ্রামে ফিরে এসেছে। এই গ্রামের মেঠো পরিবেশ, সবুজ মাঠ, ছোট ছোট ঘরবাড়ি এবং পুকুর তার মনে শৈশবের স্মৃতিগুলি জাগিয়ে তোলে। ডাক্তারি পড়াশোনা শেষ করে বিদেশে দীর্ঘদিন থাকার পর এইবার সে গ্রামের হাসপাতালে প্র্যাকটিস করতে এসেছে। গ্রামে ফিরে আসার কয়েকদিন পরে রথীন্দ্র গ্রামটা ঘুরে দেখতে বেরোয়। মুদি দোকানদার মুকুন্দর সঙ্গে তার পৈতৃক পরিচয় আছে। এই দোকান থেকেই তার বাড়িতে মাসকাবারি বাজার সামগ্রী যায়। সুতরাং মোহিনীর সঙ্গে দেখা হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। মুকুন্দ কাকা কে? মোহিনীকে দেখতে পায় রথীন্দ্র। খুবই সাধারণ, তবে কিছু একটা আছে। গ্রামের বাচ্চাদেরকে পড়ায় সে। সকলেই মোহিনীকে ভালোবাসে। কাকে খুঁজছে? মুকুন্দ কাকা। বাবা তো নেই, কি দরকার বলুন? মোহিনীর চেহারায় কিছু একটা ছিল যা রথীন্দ্রকে অদ্ভুতভাবে মুগ্ধ করে। আমি পরে আসবো। আপনি কে বলুন তো? আমি রথীন্দ্র। হো, আপনি রথীন্দ্র, ওই জমিদার বাড়ির ছেলে? হ্যাঁ,
তুমি চেনো? মা, চিনবো না? আপনাদের বাড়িতে তো মাসকা বাড়ি আমাদের বাড়ি থেকেই যায়, দোকান থেকে। বসুন না, বাবাকে ডেকে দিচ্ছি। তুমি বাচ্চাদেরকে পড়াও? হ্যাঁ, ভালো লাগে তাই। আপনার খুব কি দরকার বাবার সাথে? বাবার শরীরটা একটু খারাপ, তাই দোকানটা আমি সামলাচ্ছি। না না, ঠিক আছে, আমি পরে আসবো খুনি। দোকান থেকে বেরিয়ে যাবার শেষ লগ্নে রথীন্দ্র পিছন ঘুরে মোহিনীকে দেখে। গ্রামে আসার পরেও এই গরমের প্রচন্ড দাবদাহ থেকে কিছুতেই যেন বাঁচা যায় না। সন্ধ্যার সময় প্রচন্ড গরমে রথীন্দ্র গ্রামের পুকুরে গা ধুতে যায়। শ্যামাপ্রসাদ পেছন থেকে ডাকে। শ্যামাপ্রসাদ তার বাড়ির কাজের লোক। বাবু, ওই পুকুরে যেন না। কেন, কি হবে? না মানে ওই পুকুরের জলে কেউ নাইতে যায় না, অনেক বছর হয়ে গেছে। কি যে বলো কাকা, জলটা কত পরিষ্কার, আর এই গরমের মধ্যে বাপরে বাপ, সারা গায়ে ঘামাচি উঠে গেছে। সে তো উঠবেই বাবু, বিদেশে থেকে এসিতে থাকা তোমার অভ্যেস সেই ছোটবেলা থেকে। গ্রামে এসে সূর্যের তাপে, দেখো কাকা, বেশি লেকচার মেরো না। যদি বেশি বেশি করো, তোমাকেও গিয়ে ওই পানা পুকুরে চুবিয়ে আনবো। শ্যামাপ্রসাদের মুখটা কেমন যেন হয়ে যায়। রথীন্দ্র বলে, কাকা, তোমরা এত ভয় পাও কেন বলো তো? ভয় না, কেউ যায় না তাই। রথীন্দ্র পাত্তা দেয় না। সেই সময় পুকুর পাড়ে কেউ ছিল না। রথীন্দ্র আচ্ছা করে জলে নেমে নিজের শরীর ধুতে থাকে। হঠাৎ করে তার চোখ পড়ে আরেকটি মানুষের দিকে, যে কিনা পুকুরের ধারেই দাঁড়িয়ে। এটা ওই মুকুন্দ কাকার মেয়েটা না? কি যেন নামটা? বাড়িতে এসে রথীন্দ্র খোঁজ করেছিল শ্যামাপ্রসাদের কাছে। কাকা, মুকুন্দ কাকার মেয়ে আছে নাকি? হ্যাঁ, মোহিনী, খুব ভালো মেয়ে। ছোটবেলায় তো এ বাড়িতে আসতো। ওর নামকরণ তো তোমার ঠাকুরদাই করেছিল, কিন্তু আমি যতদূর জানি ঠাকুরদা খুব অসুস্থ ছিল, আর ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করে। হ্যাঁ হ্যাঁ, তখন তো তুমি 6-7 বছরের, বিদেশ চলে গিয়েছ। তোমার এই মেয়ের নামকরণ করেই ঠাকুরদা মারা যায়। কি নাম রেখেছিল? মোহিনী। সত্যি, যথার্থই নাম। কিন্তু এই মেয়েটি এখানে কি করছে? মোহিনীও পুকুরের ধারে এসেছে। তাকে দেখে রথীন্দ্র অবাক হয়ে যায়। মোহিনীর পরনে সাদা শাড়ি, চুল খোলা। সন্ধ্যার ম্লান আলোয় তাকে একদম অপরিচিত বলে মনে হচ্ছে। মোহিনীর চোখে অদ্ভুত এক ছায়া খেলা করছে। রথীন্দ্র স্তম্ভিত। সে দেখে মোহিনী ধীরে ধীরে পুকুরের জলেতে নেমেছে। তার চলাফেরা এতটাই মসৃণ এবং সৌন্দর্যপূর্ণ ছিল যে রথীন্দ্র এক মুহূর্তের জন্যও নিজেকে সামলাতে পারে না। মোহিনী পুকুরের জলে এসে দাঁড়ায়। তার শরীরের আভা, মসৃণ ত্বক এবং তার মুখের হাসি রথীন্দ্রকে এক অদ্ভুত অনুভূতির মধ্যে ফেলে দেয়। মোহিনী রথীন্দ্রর দিকে এগিয়ে আসে। রথীন্দ্রর মন জুড়ে মিশ্রিত অনুভূতির ঝড় বয়ে যায়। গ্রাম, ক্রোধ, ভীতি। তার মনে পড়ে শৈশবের সেই দিনগুলো, যখন সে এই পুকুরে সাঁতার কাটত। মোহিনীর দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই মেয়েটা যেন তাকে চেনাচ্ছে এক অদ্ভুত সত্য। মোহিনীকে দেখে মনে হচ্ছে সে তার গহন গভীরের ভেতরের ইতিহাসটা অবধি পড়তে পারে। মোহিনী রথীন্দ্রের সামনে এসে দাঁড়ায়। তার চোখের গভীরতা রথীন্দ্রকে সম্মোহিত করে ফেলে। রথীন্দ্র কিছু বলতে পারছিল না। মোহিনী ধীরে ধীরে বলে, তুমি কি জানো, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে চিনি। রথীন্দ্র অবাক। মোহিনী আরো বলে, তোমার মনে আছে সেই পুরনো বাড়ি যেখানে তুমি ছোটবেলায় খেলতে? রথীন্দ্র ধীরে ধীরে সাড়া দেয়। মোহিনী বলে, আমি তোমার সেই স্মৃতির অংশ। আজ 25 বছর পরে পৈতৃক গ্রামে ফিরে এসে শহরের আলোর ঝলকানি এবং বিদেশের চাকচিক্য ছেড়ে গ্রামের পরিবেশে হঠাৎ শৈশবের স্মৃতি জাগিয়ে তুলছে কেন মেয়েটা? পুকুর, সবুজ মাঠ, কুঁড়েঘর, এই সবই তো তার চেনা। এত বছর পরে ফিরে সত্যিই ভালো লাগছে। এই সব যে আমার শৈশবের সঙ্গী। মোহিনী চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। বলে, দেখা হবে আবার।
মোহিনী জল থেকে উঠে যায়। রথীন্দ্রর শরীরটা ঠকঠক করে কাঁপতে শুরু করে। আলাপের প্রথম অবস্থাতেই মোহিনী তার অপার্থিব দেহ সৌষ্ঠব নিয়ে হাজির হয়েছে রথীন্দ্রর সামনে। রথীন্দ্রর মোহিনীকে দেখে ভালো লেগেছে, কিন্তু মোহিনীর সঙ্গে তার আত্মিক যোগাযোগ কবে হলো? 5-6 বছর বয়স থেকেই সে বিদেশে পড়াশোনা করছে। তাহলে বাড়িতে এসে শ্যামাপ্রসাদকে মনের কথা বলতে যাবে রথীন্দ্র, হঠাৎ বাবা ডাক দিলেন। বললেন, তোমার প্র্যাকটিস কবে থেকে শুরু করছো? হাসপাতালটা তো আর আমি আজকে তৈরি করিনি, পড়ে আছে আজ বছর 5 হলো। তা বাবা, এখানে প্র্যাকটিস করে এখানেই শেকড় গাড়বে তো, নাকি বিদেশে যাবার ইচ্ছে? বাবা, ইচ্ছে তো আছে বিদেশে যাবার, তবে এখানেও প্র্যাকটিসটা চালাবো, প্রয়োজনে যাতায়াত করব। কি করে সম্ভব? ওই 15 দিনে একবার, 2 দিন কিংবা 3 দিনের জন্যে আসবোক্ষণ। মা আপ্লুত হলেন। ছেলেকে আশীর্বাদ করে বললেন, দেখেছ, তোমার বাপ ঠাকুরদার রক্ত ওর শরীরে বইলে কি হবে? মানুষের প্রতি মায়া মমতা আছে। আহ, ওসব প্রসঙ্গ কেন উঠছে? তুমি ছেলেটাকে সত্যি কথা কেন বলতে দাও না বলো তো? তুমি ঘরে যাও। মাকে চুপ করিয়ে দিয়ে বাবা ঘরে পাঠিয়ে দেয়। রথীন্দ্রর মনে হয় মা তাকে কিছু বলতে চায়। ছোটবেলা থেকেই মা দেবতার মন্দিরে পুজো দিয়ে রথীন্দ্রর কপালে চন্দনের ফোঁটা আর ঠাকুরের পায়ে নিবেদন করা ফুল ঠেকিয়ে বলতো, আজ যাই হোক বাবা, তোর ঠাকুরদার মতো হোস না, তোর বাবার মতোও না, তুই তোর মতো হোস, মানুষ হোস, এটাই চাই। অস্পষ্ট অস্পষ্ট মনে পড়ে রথীন্দ্রর মায়ের কাছে মায়ের বুকের আঁচলের ভালোবাসা পরিপূর্ণভাবে উপভোগ করার আগেই রথীন্দ্রকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং মা যে কি বলতে চায় অথবা মায়ের সঙ্গে সেই আত্মিক যোগাযোগটা আজ পর্যন্ত রথীন্দ্রর হয়নি। কোথায় চললে? রথীন্দ্র সকালের খাবার খেয়ে ঘর থেকে বেরোয়। এই তো একটু মুকুন্দ কাকার দোকানে। ও। শ্যামাপ্রসাদ চুপ করে যায়। মোহিনী এই গ্রামের মেয়েদের থেকে একেবারেই অন্যরকম। অন্তত গ্রামের চায়ের দোকানদার এবং রথীন্দ্র সমবয়সী কয়েকটি ছেলে বন্ধুর সাথে আলাপ করে রথীন্দ্র এইটুকু জানতে পেরেছে। মুকুন্দকা, ও বাবা রথীন্দ্র, এসো এসো। তা আমার মেয়ে মোহিনীর সঙ্গে আলাপ হয়েছে বুঝি? গ্রামের বাচ্চাদেরকে পড়ায়? হ্যাঁ, হয়েছে। মোহিনী সামনেই দাঁড়িয়েছিল। সে চোখের ইশারায় কিছু একটা বলতেই রথীন্দ্র তার কথা ঘুরিয়ে বলল, নমস্কার মোহিনী, আমি রথীন্দ্রনাথ, অনেক বছর পর ফিরেছি। নমস্কার, শুনেছি আপনি নাকি ডাক্তারি পড়ছেন, গ্রামের হাসপাতালে প্র্যাকটিস করবেন? হ্যাঁ মোহিনী, গ্রামের মানুষের সেবা করার জন্যই তো আমার ফিরে আসা। মোহিনীর চোখের দিকে তাকিয়ে রথীন্দ্রনাথ এক অদ্ভুত টান অনুভব করে। মোহিনীর চেহারায় কিছু একটা আছে যা রথীন্দ্রকে মুগ্ধ করে। মুকুন্দকে সে বলে আসে মাসকাবাড়ি বাজারের কথা। বাবার শরীরটা খুব একটা ভালো নেই মুকুন্দ কাকা, সবটা যদি তুমি একটু পৌঁছে দিয়ে আসো। আচ্ছা, মোহিনীর বরদা চঞ্চল পৌঁছে দিয়ে আসবে খন। অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে আসে রথীন্দ্র। মুকুন্দবাবু বললেন, এ কি বাবা, এইভাবে তো আমি নেই না, মাসের শেষেই তো। না, আমি যখন এসে গেছি এবার থেকে মাসের প্রথমেই পাবা তুমি। কথাটা বলে রথীন্দ্র চলে যায় ঠিকই, কিন্তু তার দৃষ্টি নিক্ষেপ হয়ে থাকে মোহিনীর অপার্থিব দৈহিক সৌন্দর্যের দিকে। সেই দিন সন্ধ্যায় আবার পুকুরে যায় সে গা ধুতে। কিন্তু গা ধুতে যাওয়া কি শুধু গরমের জন্য, নাকি এখানেও লুকিয়ে রয়েছে নারীর প্রতি কোনো নেশা? পুকুর পাড়ে সেই দিনও কেউ ছিল না। কিছুক্ষণ রথীন্দ্র একা একাই পুকুরের জলে ঝাপাঝাপি করে, কিন্তু তার মনোবাসনা পূর্ণ করার জন্য কোথা থেকে যেন আবার মোহিনী এসে হাজির হয়। চারিদিকে তাল গাছ দিয়ে ঘেরা পুকুরের সামনে একটাই পথ যাতায়াত করার জন্য, আলের মধ্যে দিয়ে। মোহিনী এলো কোথা দিয়ে? রথীন্দ্র দৃষ্টি তো ওই আলের পথেই নিক্ষেপ ছিল। মোহিনী ধীরে ধীরে আবার জলে নামে। ওর চলাফেরা মসৃণ এবং সৌন্দর্যপূর্ণ। রথীন্দ্র এক মুহূর্তের জন্য আবার সামলাতে পারে না। মনে মনে সে বলে, মোহিনীর এই রহস্যময় চেহারা, তার এই মুগ্ধতা আমাকে কেন এত আকর্ষণ করছে?
আমি কি তার মধ্যে আমার শৈশবের কোনো ছায়া দেখতে পাচ্ছি? মোহিনী ধীরে ধীরে রথীন্দ্রনাথের দিকে এগিয়ে আসে। তার মনে হচ্ছে এই মেয়েটা তাকে চেনাচ্ছে কোনো একটা গোপন সত্য। তার চোখের গভীরতা আবার রথীন্দ্রকে সম্মোহিত করে। তুমি জানো আমি তোমাকে চিনি, তোমার মনে পড়ে? আবার সেই এক কথা, প্রত্যেকবার সেই একই কথা। ধীরে ধীরে মোহিনী রথীন্দ্রর দিকে এগিয়ে আসে। তার মন জুড়ে অনুভূতির ঝড় তোলে। রথীন্দ্রর মন জুড়ে হাজারো প্রশ্নের ঢেউ। মোহিনীর এই রহস্যময় চেহারা এবং কথা তাকে বেশ অবাক করে দেয়। আমাদের জন্ম যুগ যুগান্তরের, আমি বহু জন্ম ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আমরা একে অপরের সঙ্গী। রথীন্দ্র স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে মোহিনী যেন এক ভিন্ন রূপে দেখা দেয়। পুকুরের জলে মোহিনীর দেহের আভা, হাসি আবার রথীন্দ্রকে পাগল করে। রথীন্দ্র, তুমি কি জানো আমাদের প্রথম মিলন কোথায় হয়েছে? এখানে, এই পুকুরের জলে আমাদের প্রথম মিলন এখানে। সেই স্মৃতি যে আমার আত্মাকে কেটে রেখেছে। মোহিনীর কথাগুলো রথীন্দ্রকে অবাক করে দেয়। ধীরে ধীরে সে বলে, রথীন্দ্র, আমাদের সম্পর্ককে তুমি পুনরায় জীবন্ত করতে পারো না? রথীন্দ্রর মুখে কথা বন্ধ হয়ে যায়। তার হৃদয়ে দ্রুত বেগে ধুকপুক করছে। মোহিনীর চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এই মেয়েটির সঙ্গে সম্পর্ক তার অদ্ভুত এবং গভীরতর। গভীর রাত, বাতাসে পাতা নড়ছে মৃদু আলোতে, জোনাকির আলো জ্বলছে। রথীন্দ্র গভীর ঘুমে ডুবে আছে। পুকুর পাড় থেকে ফেরার পর শরীরের প্রবল উত্তেজনা প্রশমিত করতে রথীন্দ্র একা সময় কাটিয়েছে বেশ খানিকটা। বিদেশে থাকাকালীনও সুন্দরী রমণীদের প্রতি, তাদের দেহবল্লরীর প্রতি এতটা আকর্ষিত সে হয়নি। বারবার নিজেকে কেমন যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারে বন্দি কোনো ফটোর মধ্যে দেখতে পাচ্ছে রথীন্দ্র, কিন্তু কিছুতেই সেটা বোঝাতে পারছে না। বাড়িতে এসে মোহিনীকে চিন্তা করতে করতেই তার খাওয়া মাথায় উঠেছে। গভীর ঘুমে ডুবে আছে সে। হঠাৎই তার স্বপ্নে মোহিনী আসে। মোহিনীর আগমন এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে। তার শরীর জ্বলজ্বল করছে এক আলোকিত আভায়। মোহিনী ধীরে ধীরে রথীন্দ্রের কাছে আসে। তার চোখে গভীর কামনার ছায়া। মোহিনী রথীন্দ্রের পাশে বসে তার দিকে মিষ্টি হাসে। এই মুহূর্তে বিপজ্জনকভাবে তার শরীরের প্রতিটি খাঁজ এবং বাক জীবন্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে রথীন্দ্রর কাছে আরো নিকটে আসে, তার হাত ধরে। রথীন্দ্র অনুভব করে মোহিনীর স্পর্শ তার শরীরের প্রতিটি কোণার আগুন জ্বালিয়ে দিচ্ছে। মোহিনী তার কোমল ঠোঁট রথীন্দ্রর কানের কাছে নিয়ে আসে, মৃদু স্বরে বলে, রথীন্দ্র, আমি তোমার জন্য এসেছি। আমি তোমাকে আমার সমস্ত সুধা ভাগ করে দিতে চাই। রথীন্দ্রর ঠোঁট কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি বাস্তব। মোহিনীর স্পর্শে তার শরীর তপ্ত হয়ে উঠেছে। মোহিনী ধীরে ধীরে তার শরীরের ওপর হাত বোলাতে থাকে। তার স্পর্শে রথীন্দ্রর শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। মোহিনী ধীরে ধীরে রথীন্দ্রের ওপর ঝুঁকে পড়ে এবং তার ঠোঁট দিয়ে রথীন্দ্রর গাল ছুঁয়ে দেয়। রথীন্দ্র অনুভব করে তার শরীরের প্রতিটি কোণায় এক অদ্ভুত শিহরণ হচ্ছে। মোহিনী ধীরে ধীরে তার ঠোঁট দিয়ে রথীন্দ্রর ঠোঁট ছুঁয়ে দেয়। তার স্পর্শে রথীন্দ্রর মনোমাঝে তীব্র কামের ঝড় বয়ে ওঠে। মোহিনী তার ঠোঁট দিয়ে রথীন্দ্রর কাঁধে আলতো করে একটা কামড় বসায়। রথীন্দ্রের শরীরে তীব্র জ্বালা অনুভব হয়। মোহিনীর কামড়ের দংশনে রথীন্দ্র ক্ষতবিক্ষত হয়ে পড়ে, কিন্তু মোহিনীর স্পর্শে রথীন্দ্রর শরীরে যেন আগুনে পুড়ে যাচ্ছে। তার কামের জ্বালা এতই তীব্র যে সে কিছুই বুঝতে পারে না। ধীরে ধীরে রথীন্দ্রর শরীরে আরো গভীরভাবে কামড় দেয় মোহিনী। তার দংশনে রথীন্দ্রর শরীরের প্রত্যেকটি কোণা ক্ষতবিক্ষত হয়ে পড়ে। রথীন্দ্রর মনোমাঝে এক অদ্ভুত উত্তেজনা আর কামের জোয়ার বয়। মোহিনী কামনার জ্বালায় মগ্ন রথীন্দ্র এক অদ্ভুত তৃপ্তি অনুভব করে। চোখটা হঠাৎ করে খুলে যায় রথীন্দ্র। কই, মোহিনী তো তার কাছে নেই। রাত্রের নিস্তব্ধতা ভেদ করে রাতের শব্দ এবং আলো ঘরে ঢুকেছে তার। কিছুক্ষণ সময় লাগে তার। সে বোঝে এটা স্বপ্ন ছিল, স্বপ্ন।
কিন্তু সেই স্বপ্নের প্রত্যেকটি স্পর্শ এবং কামড় তার মনে গেঁথে রয়েছে। সে বুঝতে পারে মোহিনী তার জীবন থেকে কখনোই সম্পূর্ণভাবে মুছে যেতে পারে না। পরের দিন সকালে রথীন্দ্র মোহিনীর খোঁজে তার বাড়ি যায়। বাড়ির সামনে পৌঁছে সে দেখে মোহিনী উঠোনে কাজ করছে, ঘর ঝাঁট দিচ্ছে। বিরাট বড় খোলা উঠোনে তাদের ছোট্ট একতলা পাকা বাড়িটা, দালানগুলো পরপর বৃত্তাকারে সাজানো, মাঝে তুলসী মঞ্চ। হঠাৎ করে মোহিনীকে দেখেই রথীন্দ্র শরীরে উত্তেজনার স্রোত বয়। তবে পরিবারের সকলের সামনে সেটা প্রকাশ করার অবসর পায় না। মোহিনী তার উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকায়। তার চোখে এক রহস্যময় ঝিলিক। রথীন্দ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তার হৃদস্পন্দন বেড়ে যায়। মোহিনী তার দিকে এগিয়ে এসে মিষ্টি হেসে বলে, রথীন্দ্রদা, এসো, কেমন আছো? রথীন্দ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভালো আছি, তোমরা কেমন আছো? কিছুতেই রথীন্দ্র নিজের শরীরের ভাবমূর্তি প্রকাশ করতে পারে না। মেয়েটা এত স্বাভাবিকভাবে গল্প করছে কি করে? মোহিনী তার মা বাবার সাথে গল্প করার জন্য তাকে ডেকে আনে। রথীন্দ্র মোহিনীর পরিবারের সকলকে প্রণাম করে। মোহিনীর মা বাবা তাকে বসতে বলে। সবাই মিলে গল্প করলেও, রথীন্দ্র কথাবার্তা শোনার চেষ্টা করলেও তার মন বরাবর মোহিনীর দিকে। মোহিনী তার খুব কাছেই বসে। মোহিনীর উপস্থিতি রথীন্দ্র হৃদস্পন্দনকে আরো বাড়িয়ে দিয়েছে। তার দিকে তাকিয়ে আলতো করে হাসে মোহিনী। আজ রথীন্দ্রর মনে সেই স্বপ্নের কথা জাগিয়ে তোলে। মোহিনীর শরীরের ভাঁজ, খাঁজ, বাঁক সবকিছু আকর্ষণীয়। চেষ্টা করে তার চোখ সরিয়ে নিতে, কিন্তু সে ব্যর্থ হয়। মোহিনীর কোমল হাতের স্পর্শের স্মৃতি বারবার ফিরে আসেছে। মোহিনীর মা কথার মাঝেই জিজ্ঞেস করলেন, তুমি তো গ্রামে আমাদের হাসপাতালে প্র্যাকটিস করতে এসো, তা কেমন লাগছে? রথীন্দ্র একটু সজাগ হয়। হ্যাঁ, গ্রামে এসে খুব ভালো লাগছে, এখানকার মানুষজন ভীষণ আন্তরিক। মোহিনীও কথায় যোগ দেয়, গ্রামের পরিবেশ সত্যিই মনোরম। তুমি খুব তাড়াতাড়ি গ্রামটাকে আপন করে নিয়েছো। রথীন্দ্র মুচকি হেসে বলে, হ্যাঁ, এটা সত্যি। তোমাদের গ্রামের মানুষজনের সাথে মিশে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। হঠাৎ করে মুকুন্দ বাবু বলেন, তা বাবা, আর কিছু তুমি জানো না? না তো। আলাপচারিতার মধ্যে মুকুন্দ বাবুর এই কথার মধ্যে যে একটা সন্দেহজনক বার্তা আছে, এইটা রথীন্দ্রর মস্তিষ্ক প্রসূত হওয়ার আগেই তার চোখ মোহিনীর শরীরের দিকে যায়। চোখে লজ্জা, আকর্ষণ এবং কামনা একসাথে মিলেমিশে একাকার। মোহিনীও মাঝে মাঝে তার দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত রহস্যময়তা। আজ তাহলে উঠি, হ্যাঁ? আলাপচারিতার শেষ পর্বে রথীন্দ্র বেরিয়ে যায় উঠোনের কাছ থেকে। মোহিনীর চোখের কাছে গিয়ে ইশারা করে আঙুল দিয়ে। বিদায় নেয় মোহিনীর পরিবারের থেকে, মনোমুগ্ধকর মোহিনীর হাসি এবং মিষ্টি কথার স্মৃতি নিয়ে। রথীন্দ্র জানে মোহিনী তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তার সাথে প্রতিটি মুহূর্তই রথীন্দ্রর অন্তর্মহলে দাগ কাটছে। মোহিনীকে চোখের ইশারায় ডাকার পর মোহিনী মুচকি হাসে। নীরবে তাকে ইশারা করে রাত 8টায় পুকুর পাড়ে দেখা করতে বলে। মোহিনী হাসি দিয়ে সম্মতি জানায়। তার চোখে রহস্যময় দৃষ্টি আর তার দুই দিকের গজাল দাঁতের ঝিলিক রথীন্দ্রর মনে কামের শিহরণ জাগায়। মোহিনীর গায়ের গন্ধ রথীন্দ্রকে উত্তেজিত করে বারবার। সেই রাতে রথীন্দ্র খুব শিগগিরই পুকুর পাড়ে যায়। চারপাশে ঘন অন্ধকার, শুধু জোনাকির আলো ঝলমল করছে। পুকুরের ঠান্ডা বাতাসের সাথে মিশে রথীন্দ্রর মনে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করে। তার মন দুশ্চিন্তা এবং কামের মিশ্রণে আচ্ছন্ন। মোহিনী আসার কিছুক্ষণ পরে রথীন্দ্র তার স্নিগ্ধ পদধ্বনি শুনতে পায়। পুকুর পাড়ে তার আবির্ভাব এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। মোহিনী ধীরে ধীরে রথীন্দ্রের দিকে এগিয়ে আসে। তার চলাফেরায় এক অসীম রহস্যময়তা লুকিয়ে আছে। মোহিনী রথীন্দ্রর সামনে এসে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি রথীন্দ্রর চোখে আটকায়। তাদের মধ্যে এক নিঃশব্দ বোঝাপড়া সৃষ্টি হয়। মোহিনীর মুখে হাসি ফুটে ওঠে, চোখে অদ্ভুত ঝিলিক রথীন্দ্রর হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়।
মোহিনী ধীরে ধীরে তার দিকে আরো এগিয়ে আসে। তার গায়ের মিষ্টি গন্ধ রথীন্দ্রকে আরো উত্তেজিত করে তোলে। মোহিনীর স্পর্শের অভাব রথীন্দ্রকে আরো আকৃষ্ট করে। তুমি আমাকে এখানে কেন ডেকেছ রথীন্দ্রদা? মোহিনী মৃদু স্বরে জিজ্ঞেস করে। মোহিনী, হ্যাঁ, আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। তোমার প্রত্যেকটা স্পর্শ, প্রত্যেকটা দৃষ্টি আমার মনে গভীর প্রভাব ফেলেছে। মোহিনী মুচকি হাসে। রথীন্দ্রদা, তুমি সত্যি আমায় ভালোবাসো, নাকি এটা শুধুই এক রাত্রির আকর্ষণ? রথীন্দ্র মোহিনীর চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। আমি সত্যি তোমায় ভালোবাসি মোহিনী। তুমি আমার জীবনের এক অমূল্য অংশ হয়ে উঠেছ। মোহিনী তার হাতের স্পর্শে রথীন্দ্রকে আরো কাছে টেনে আনে। তাদের দেহের মাঝে কোনো বাধা নেই। রথীন্দ্র মোহিনীর চোখের গভীরে হারিয়ে যায়। মোহিনীও ধীরে ধীরে রথীন্দ্রর ঠোঁটে ঠোঁট আনে। মোহিনীর এই আচরণ রথীন্দ্রকে আরো উত্তেজিত করে। তার মন এবং শরীর দুই মোহিনীর কাছে সঁপে দেয়। এক অদ্ভুত বোঝাপড়া হয় ওদের। পুকুরের জলে তাদের প্রতিফলিত ছায়া একে অপরের সাথে মিশে যাচ্ছে। রথীন্দ্র আর মোহিনী একসাথে সেই রাতে অদ্ভুত প্রেমের জোয়ারে ভাসে। শরীর ও মন একে অপরের সাথে মিলেমিশে একাকার, আর দুইজনেই এক অপার্থিব সুখ অনুভব করে। ওই রাতের পরে রথীন্দ্র আর মোহিনীর সম্পর্ক আরো গভীর হয়। প্রেম নতুন মাত্রা পায় তাদের। একে অপরের সঙ্গে তারা আরো বেশি করে জড়িয়ে পড়ে। নির্জন রাতে পুকুর পাড়ে রথীন্দ্র আর মোহিনী একে অপরের মধ্যে বারংবার হারায়। দেহ একে অপরের সাথে মিলেমিশে একাকার। জলের ঠান্ডা স্পর্শ তাদেরকে আরো বেশি উত্তেজিত করে এবং তারা স্বর্গ সুখের সাগরে ডুবে যায়। রথীন্দ্র ধীরে ধীরে মোহিনীর দেহে প্রবেশ করে। মুহূর্তেই সে মোহিনীর শরীরের উত্তেজনা অনুভব করে। কিন্তু হঠাৎ করেই রথীন্দ্রর চোখে মোহিনীর মুখের অদ্ভুত অভিব্যক্তি ধরা পড়ে। মোহিনীর চোখে এক অদ্ভুত রক্তলাল আভা, তার গজাল দাঁত বেরিয়ে। রথীন্দ্র ভয়ে চিৎকার করে ওঠে, মোহিনী, তুমি কি করছো? থামো! কিন্তু মোহিনী উচ্ছ্বসিত হয়ে রথীন্দ্রর চিৎকার শোনে, আর তার চোখে এক অদ্ভুত উন্মাদনা জেগে ওঠে। সে ঝাঁপিয়ে পড়ে রথীন্দ্রর উপরে। তার গজাল দাঁত দিয়ে রথীন্দ্রর ঘাড়ে কামড় দেয়। রথীন্দ্রর শরীরে ব্যথার সাথে সাথে এক অদ্ভুত শিহরণ জাগে। মোহিনী রথীন্দ্রকে জলের গভীরে টেনে নিয়ে যায়। তাদের দেহ জলের সাথে মিশে। রথীন্দ্রর মনে এক ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়, কিন্তু সে নিজেকে মুক্ত করতে পারে না। মোহিনীর শক্তি এবং আকর্ষণে সে পুরোপুরি আটকে। জলের গভীরে তারা একে অপরের সঙ্গে লড়াই করে, কিন্তু মোহিনীর শক্তি অসীম। সে রথীন্দ্রকে আরো গভীরে নিয়ে যায়, তার দেহে আরো বেশি করে চেপে ধরে। রথীন্দ্রর দেহ জলের ঠান্ডায় কাঁপতে থাকে, কিন্তু মোহিনীর উত্তাপ তাকে আরো বেশি করে উত্তেজিত করে। ধীরে ধীরে রথীন্দ্র বুঝতে পারে মোহিনী একা নারী নয়, ওর মধ্যে আরো কেউ রয়েছে। তার কামড় এবং উন্মাদনা রথীন্দ্রকে এক অদ্ভুত মিশ্র অনুভূতি এনে দেয়, যেটা ভীতি এবং আকর্ষণের মিশ্রণ। জলের গভীরে মোহিনী এবং রথীন্দ্রর দেহ একে অপরের সঙ্গে মিশে তারা এক অদ্ভুত শক্তির দ্বারা বাঁধা পড়ছে। রহস্যময় সম্পর্কের মধ্যে রথীন্দ্র নিজেকে সম্পূর্ণভাবে মোহিনীর কাছে সমর্পণ করলেও কোথায় যেন একটা বাধা। গভীর জলে রথীন্দ্র ধীরে ধীরে ডুবে যায়। তার শ্বাস ক্রমশ বন্ধ, চোখের সামনে সবকিছু ঝাপসা। তার মনের মধ্যে একের পর এক দৃশ্য ভেসে উঠেছে, যেন কোনো প্রাচীন কালের ঘটনার পুনরাবৃত্তি। রথীন্দ্র দেখে তার ঠাকুরদার ছবি। এই তো একেবারে রথীন্দ্রর মতো দেখতে। এ কি, তিনি মোহিনীর ওপরে অত্যাচার করছেন? 2 দিন ধরে ঠাকুরদা মোহিনীকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করেছে। মোহিনীর মুখে যন্ত্রণার চিহ্ন, তার চোখে ভয় এবং অবহেলা। ঠাকুরদা তাকে কামের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে আর শরীরটাকে কামড়ে খুবলে খাচ্ছে। ঠাকুরদা মোহিনীর প্রতিটি নৃশংস অত্যাচার চালিয়ে যাচ্ছে। মোহিনীর আর্তনাদ শুনে রথীন্দ্র হৃদয় কেঁপে ওঠে। সে দেখতে পায় মোহিনীর শরীরটা অত্যাচারের ফলে রক্তাক্ত। ঠাকুরদা তার গজাল দাগ দিয়ে মোহিনীর দেহ খামচে ধরেছে, তার শরীরের প্রত্যেকটা অংশ ক্ষত বিক্ষত করছে। অত্যাচারের শেষ পর্যায়ে নিথর মোহিনীর শরীরটাকে কুকুরকে খাওয়ানোর জন্য ফেলে রেখে গেলেন তিনি। মোহিনীর দেহটা কুকুরেরা ছিন্ন বিচ্ছিন্ন করছে।
রক্ত মাখা দেহ থেকে ছিটকে পড়া কুকুরের রক্ত মুখে লেগে আছে। রথীন্দ্র চোখে জল চলে আসে। সেই বিভৎস দৃশ্য আর সহ্য করতে পারে না। জলের গভীরে রথীন্দ্র মোহিনীর ভয়ঙ্কর রূপ দেখে। তার গজাল দাঁতে ভীষণ আক্রোশ। তার দেহের প্রতিটি ক্ষতে ঠাকুরদার অত্যাচারের চিহ্ন স্পষ্ট। মোহিনী অতিপ্রাকৃত শক্তির অধিকারী হয়ে উঠেছে, যিনি অতীতে নির্যাতিতা নারীদের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। রথীন্দ্র দেখে মোহিনীর চারপাশে অসংখ্য রমণীর আত্মার উপস্থিতি। তারা সকলেই ঠাকুরদার অত্যাচারের শিকার। তাদের প্রতিটি দেহ ক্ষতবিক্ষত, চোখে অপূরণীয় বেদনা। মোহিনী তাদের আত্মার সাথে মিশে গিয়েছে এবং নৃশংসভাবে সেই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রথীন্দ্রর মনে এক অনুভূতি জন্মায়। সে বুঝতে পারে তার প্রতিশোধের মিশনে রথীন্দ্রকে সে নিজের অংশ করেছে। তার গজাল দাঁত সেই গভীর রহস্যের আভাস দিচ্ছে। রথীন্দ্রকে এই মুহূর্তে কামড়ে খুবলে নিয়েছে মোহিনী। রথীন্দ্র শরীর থেকে রক্ত ঝরছে, আর সেই রক্তমাখা শরীরকে আনন্দে উপভোগ করছে মোহিনী। গজাল দাঁত রথীন্দ্র দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। রথীন্দ্র চিৎকার করছে এবং সেই জলের মধ্যে এক অপূর্ব সঙ্গীতের সৃষ্টি হয়েছে। রথীন্দ্র চোখে জল চলে আসে। মৃত্যুর পূর্ব মুহূর্তে সে বুঝতে পারে তার পূর্বপুরুষের কৃতকর্মের ফল সে ভোগ করছে। মোহিনী প্রতিশোধ নিচ্ছে তার। রথীন্দ্রর দেহের প্রতিটি কোষে মোহিনীর কামড়ের দংশন, আর তার সাথে ভেসে ওঠা অতীতের বিভৎস স্মৃতি রথীন্দ্রকে আতঙ্কিত করে। তার শরীর ধীরে ধীরে নিথর হয়ে আসে, আর মোহিনী তার গজাল দাঁতে রথীন্দ্রর দেহকে শেষ করে। বাবু, বাবু, অবাবু। সন্ধ্যাবেলায় রথীন্দ্রর ঘুম ভাঙে বাড়ির কাজের লোকের ডাকে। বিভৎস স্বপ্ন দেখে ঘেমে নিয়ে স্নান করেছে রথীন্দ্র। মোহিনীকে সে দেখা করতে বলেছিল। তার মানে বিকেল গড়িয়ে সন্ধে এখন হয়েছে, নাকি রথীন্দ্র কোনো প্রতিচ্ছবি দেখে এলো? বিছানায় বসে সে কিছুক্ষণ ভাবনার সাগরে ডুবে থাকে। কাকু, শ্যামাপ্রসাদ কাছে এসে দাঁড়ায় রথীন্দ্রর। আচ্ছা, আমার ঠাকুরদার জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমি জানি না, কিন্তু বারবার আমি কেন এরকম ভয়াবহ স্বপ্ন দেখছি বলো তো? বাবু, আপনার ঠাকুরদার জীবন ভয়ঙ্কর, রহস্যে মোড়া। তিনি খুব নির্মম আর নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। অসংখ্য রমণীকে তিনি নির্যাতন করে হত্যা করেছেন। তাদের দেহ ছিন্ন ভিন্ন করে কুকুরকে খাইয়ে পুকুরে ফেলে দিতেন। শ্যামাপ্রসাদ প্রথমে কথাগুলো বলতে চায়নি। ধীরে ধীরে তার চোখেও জল জমে। রথীন্দ্র বলে, আমাকে খুলে বলো কাকু। আপনার ঠাকুরদা অত্যন্ত ক্ষমতাবান জমিদার ছিলেন, কিন্তু তার মন ছিল অন্ধকারময় অধ্যায়। সে কামপ্রবণ ছিল। অসংখ্য নারীকে জীবন ধ্বংস করে ভাসিয়ে দিয়েছিল, না তাদের দেহকে ক্ষতবিক্ষত করে গ্রামের কুকুরদের খাবারের জন্য তৈরি করত। শুধু তাই নয়, অত্যাচারের পর অবশিষ্ট শরীরের অংশ পুকুরের জলে ফেলে দিত সে। আপনার ঠাকুরদার এই ভয়ঙ্কর অতীতের কারণেই তো আপনাকে ছোটবেলাতেই বিদেশে পাঠানো হয়েছে, যাতে আপনিও এই বিভৎস ইতিহাস থেকে দূরে থাকেন। শ্যামাপ্রসাদের কথা রথীন্দ্রকে ভাবায়। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। বাবু, আপনার ঠাকুরদা শুধু নির্দয় না, ছিলেন একটা দানব। আমার বউ আর কচি মেয়েটাকেও বাড়ির পুরুষেরা নির্মমভাবে অত্যাচার করেছে। আমার কচি মেয়েটার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে কুকুরের খাবার বানিয়েছিল। শ্যামাপ্রসাদের কথা রথীন্দ্রকে বাকরুদ্ধ করে। আমি কখনো ভাবতে পারিনি কাকা, আমার পরিবারের যে একটা জঘন্য ইতিহাস থাকতে পারে। কিন্তু মোহিনী, তার কি হলো? শ্যামাপ্রসাদ ধীরে ধীরে মোহিনীর কথা বলে। মোহিনী যখন জন্মায় তার রূপ দেখে সবাই ভয় পায়। তার কটা চোখের চাহনি আর গজাল দাঁত আপনার ঠাকুরদাকে আতঙ্কিত করে। ভয়ে ভয়ে তার নাম মোহিনী রেখেছিলেন তিনি। মোহিনী এই গ্রামের বাইরের এক জমিদারের মেয়ে ছিল। আপনার ঠাকুরদা সেই জমিদারের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করতে 16 বছরের মোহিনীকে বিবাহ করতে চান। কিন্তু জমিদার ঠাকুর নারায়ণের অবস্থাও কিন্তু আপনার ঠাকুরদার চেয়ে কোনো অংশে কম ছিল না। তিনি বলেছিলেন, মেয়েকে কেটে ভাসিয়ে দেবো জলে।
তাও তোমার মতো বুড়োর সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না। ব্যাস, আপনার দাম্ভিক ঠাকুরদা সেই দিন রাতেই লোক পাঠিয়ে মোহিনীকে তুলে আনে, তার পরিবারকে শেষ করে দেয়। কিন্তু মোহিনীর মতো রূপ নিয়েই যখন এই গ্রামে মুকুন্দর মেয়েটা হয়, একটু বড় হতেই তার নাম মোহিনী রাখার পরে তার চোখের চাহনি আর গজাল দাঁত বিভৎস হয়ে ওঠে। এক রাতে আপনার ঠাকুরদা স্বপ্নে চিৎকার করে ওঠেন। হয়তো তিনি দেখেছিলেন মোহিনী তাকে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। বয়ের চোটে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এরপর থেকে মোহিনীকে সবাই অপয়া অভিশপ্ত বলতো। এই প্রাসাদে সে কোনোদিন আসেনি। কাকু, আমি এই পরিবারে জন্মেছি বলেই নিজেকে আরো বেশি করে অপরাধী মনে করছি, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, আমি যে ওর পাশে থাকবো, আর আমি ওর সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই, যেখানে কোনো অতীতের ইতিহাস থাকবে না, শুধু ভালোবাসা আর শান্তি। বাবু, আপনি যদি মোহিনীকে ভালোবাসেন, তার পাশে থাকতে চান, আমি আপনার সঙ্গে আছি, আপনি নিশ্চয়ই তাকে পাবেন। মোহিনী, আমি তোমায় ভালোবাসি, আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হও। আমরা বিদেশে গিয়ে আবার নতুন করে না হয়। কিন্তু বাবু, আপনার পরিবার কি মানবে? রথীন্দ্র পরদিনই তার বাবা মা এবং পরিবারের বাদবাকি সদস্যদের ডেকে পাঠায়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মোহিনীকে আমি বিয়ে করতে চাই। কিছু বলার আগে সে হাত উঁচু করে বলে, আমি জানি বাবা, আমাদের পরিবারের ইতিহাস অত্যন্ত জঘন্য, কিন্তু আমি আমার ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি মোহিনীকে বিয়ের প্রস্তাব দেব, আমি তাকে আমার জীবন সঙ্গী করব। তুমি কি বলছো রথীন্দ্র? তুমি জানো না তোমার ঠাকুরদার মৃত্যুর কারণটা? পরিবারের সকলেই বিস্মিত, কেউ কেউ হতভম্ব, কেউ কেউ রাগান্বিত। বাবার আগে ফেটে পড়ে চিৎকার করে কথাটা বললেন। মা কাঁদতে কাঁদতে বললেন, হে হয় না বাবা, আমরা মোহিনীকে পরিবারের সদস্য বলে গ্রহণ করতে পারি না। আমি জানি ঠাকুরদা মোহিনীকে দেখে আতঙ্কিত হয়ে মারা গেছে, কিন্তু সেটা কি মোহিনীর দোষ? মোহিনী একজন মানুষ, একজন নারী, যার আগের জন্মে সত্যি তার প্রতি অন্যায় হয়েছে। ঠাকুরদার আত্মা যদি শান্তি পেতে চায়, তাহলে আমাদের উচিত মোহিনীকে গ্রহণ করা এবং সম্মান দেওয়া। রথীন্দ্রর কাকা মৃদু হাসে। তোর কথায় যুক্তি আছে, যেই কারণে আমি জীবনে কোনোদিন বিয়ে করিনি। আমি যখন জানতে পেরেছিলাম বাবার এই কৃত্তিকলাপের কথা, তখন আমি নিতান্তই ছোট। সত্যি উচিত মোহিনীকেও একটা সুযোগ দেওয়া, তবে যদি আমাদের বাবার আত্মা শান্তি পায়। মা বললেন, তুই ওকে ভালোবাসিস? ঠিক আছে, তাহলে আমি তোর সঙ্গেই থাকবো। সবাই যখন রাজি, তাহলে আমার অরাজিতে আর কিচ্ছু যায় আসবে না। বাবা কথাটা বলে উঠে গেলেন। রথীন্দ্রর বাড়ি থেকেই বিবাহের প্রস্তাবটা গেল মোহিনীর কাছে। প্রথমত মোহিনী শুনে বিরাট অবাক, তারপর সে রাজি হয়। বিয়ের আগে রথীন্দ্রর সঙ্গে সে দেখা করেনি লজ্জায়। বিয়ের আসরে একসাথে উপস্থিত হয় ওরা। মোহিনী, আমাদের নতুন জীবন শুরু হচ্ছে, আমরা একসাথে সবকিছুর মুখোমুখি হব। সমস্ত কিছুর বাধা বিপত্তি সবটাই না হয় তাই হবে। মোহিনী তাকে মেনে নেয়। বিবাহের কিছুদিন পরে গ্রাম ছেড়ে বিদেশ চলে যায় রথীন্দ্র। কিন্তু বিদেশ চলে যাবার পর গ্রামে শুরু হয় আরেকটি ঘটনা। মুকুন্দ, হ্যাঁ এই রে কর্তা, মেয়েরা পৌঁছে গেছে। হ্যাঁ জানি, তা ভুলোকে দেখেছো? ভুলো না তো কর্তা। ওহ, কতদিন কুকুরটা বাড়িতে আসে না। একেই তো আমাদের বাড়ির চারপাশে গুড়গুড় করতো, পাহারা দিত, বেশ কয়েকটা বাচ্চা কাচ্চাও হয়েছিল, কিন্তু আর এই শ্যামাপ্রসাদ তাকেও খুঁজে পাচ্ছি না, কোথায় যে যায়। ঘর থেকে বেরিয়ে গেলেন রথীন্দ্রর বাবা। বেশ কদিন ধরে ওনার পোষ্য কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার শাবকগুলোকে। শ্যামাপ্রসাদও কাজের প্রতি কেমন যেন উদাসীন। পেলে খুঁজে? রথীন্দ্রর বাবা জিজ্ঞেস করে। না গো, কুকুরটাকে খুব ভালোবাসতাম, ভালোবেসে ওকে কাছে রাখতাম। হ্যাঁ, নিজের হাতে ছোটবেলায় ওকে খাওয়া শেখালে, অথচ বাচ্চার জন্ম দিয়ে ও। শ্যামাটা কোথায় মরলো বলো তো? দাদা, শ্যামা তো এই রাত্রেবেলা আফিং খেয়ে পুকুর পাড়ে বসে থাকে। ওর বউটা আর মেয়েটাকে তো আমাদের বাবাই। থাক, বাদ দাও সব কথা, এখন একটু ভুলোকে খোঁজার চেষ্টা করতো। হাসালে দাদা,
জ্যান্ত জ্যান্ত মেয়েগুলোকে মেরে বাবা পুকুরে ভাসিয়ে দিয়ে আসতো, তখন কেউ খোঁজ নিত না। আর কুকুরের জন্যে শ্যামাপ্রসাদ, যিনি রথীন্দ্রর বাড়ির পুরনো কাজের লোক, যার স্ত্রী সীতা এবং মেয়ের মৃত্যুর পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত। গভীর রাতে আফিং খেয়ে শ্মশানে গিয়ে নিজের মৃত স্ত্রী আর কন্যার সাথে সে কথা বলে। আকাশের দিকে তাকিয়ে কিলকিলিয়ে হাসে শ্যামাপ্রসাদ। সীতা, আমার সীতা, তোমার মৃত্যুর পরে কুকুরগুলো তোমায় খেয়ে নিয়েছিল, মেয়েটাকে আমার সামনে ছিঁড়ে খায়, তুমি এখন প্রতিশোধ নিচ্ছ। শ্যামাপ্রসাদ তার স্ত্রীর প্রতিশোধ স্পৃহা উপলব্ধি করে কাঁদতে থাকে, তার চোখে মুখে যন্ত্রণার ছাপ। আমার সোনা, তুমি এইভাবে কেন প্রতিশোধ নিচ্ছ? ওই ছোট ছোট কুকুরগুলোকে কেন? ওরা তো নিরপরাধ, ওদেরকে মেরে তুমি কেন প্রতিশোধ তুলছ বলো তো? ওরা তো কোনো ক্ষতি করেনি, ওদেরকে ক্ষমা করে দাও। ওদেরকে শেখানো হয়েছিল তোমাদেরকে খেতে, তাই ওরা খেয়েছে। তাছাড়া পেট ভর্তি থাকলে কোনো জানোয়ারই মানুষকে স্পর্শ করে না, জঙ্গলের বাঘ, সিংহও না। যেসব পশুকে হাতে ধরে মানুষের মাংস ছিঁড়ে খাওয়া শেখানো হয়, তারাও বোধায় না। ভরপেট অবস্থাতেও খেতে ভালোবাসে মানুষ পশুরা। শাস্তি তো পেয়েছে রথীন্দ্র ঠাকুরদা। মোহিনীর বেড়াজালে সে জড়িয়ে পড়েছে আজীবনের জন্য। রথীন্দ্রর মধ্যেই তার ঠাকুরদার জন্ম, আত্মাকে চেনে সীতা। তাই তো মোহিনী ঠিক এইবার রথীন্দ্রকে কবজা করে ফেলেছে। ওদেরকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু ওই নিরপরাধ প্রাণীগুলোকে ছেড়ে দাও। ওদের ওপরে প্রতিশোধ তুলিস না রে মা, তোর মাকে বোঝা। ওদেরকে ছেড়ে দে, ছেড়ে দে। শ্যামাপ্রসাদের আকুতি প্রতিশোধের চক্র কখনো সমাধান যে হয় না, সেটাই প্রমাণ করে। বরং প্রতিশোধের ইচ্ছে এবং কষ্টগুলোকে অমানবিকভাবে যদি তুলে ধরা হয়, তাহলে আমরাও পশুর সঙ্গে সমতুল্য হয়ে যেতে পারি। শিখতে হবে প্রতিশোধের স্পৃহা এবং নির্মমতা আমাদের সমাজে পরিবেশে মারাত্মক প্রভাব ফেলে, মানবিক মূল্যবোধকে ধ্বংস করে, বিশৃঙ্খলা, বিপজ্জনক পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করে। নিরীহ প্রাণীদের ওপরে অত্যাচার আমাদের পরিবেশকে ধ্বংস করে। প্রাণীদের হত্যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, অথচ প্রাণীদেরকে আমরাই শেখাই সব কিছু। প্রতিশোধের চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশ্বাস ও সহানুভূতির অভাব ঘটায়, যা মানুষ এবং সমাজকে দুর্বল আর অস্থিতিশীল করে তোলে। সহানুভূতি, সহমর্মিতা, মানবিকতা প্রয়োজন। আমরা সবাই মিলে শিখি সত্যিকারের শান্তি এবং স্থিতিশীলতার পথ। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।